আপনারা জানেন যে আগামী 22-24 নভেম্বর ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। সেই উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আগামী 22-24 নভেম্বর 2025 তারিখে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন। ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 13 সদস্যের সফরকারী উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল থাকবেন। এই দলে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী এবং শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের অব্যাহত সফর বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। এরই ধারাবাহিকতায় 2020 সালে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ভুটানের সাথে সম্পাদিত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার উপর ভিত্তি করে দুদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমেই প্রসারিত হয়েছে। আসন্ন সফরে এই সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করবার জন্য পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা হবে। 22 নভেম্বর সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেরিং তোবগেকে যথাযথ মর্যাদায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে গার্ড অফ অনার গ্রহণ করবার পর ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দুপুরে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী তোবগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠক করবেন। এর পরপর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমরা আশা করছি দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য বিষয়গুলো এখনও আলোচনাধীন। ওই দিন রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত রাষ্ট্রঘোষের আয়োজন করা হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। পরদিন 23 নভেম্বর তিনি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন মাননীয় উপদেষ্টা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলও ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। 24 নভেম্বর সকালে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী দুদিনের সফর শেষে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তাকে বিদায় জানাবেন। দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ কর্তৃক দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করার সুযোগ রয়েছে। সে প্রেক্ষিতে বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া বিষয়ক কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ,
পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা কামনা করবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও আলোচনা হবে বলে আশা করা যায়। আমাদের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর এ রাষ্ট্রীয় সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও উপ আঞ্চলিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করছি। এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 2-3টা প্রশ্ন নিতে পারি, তবে আপনাদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, প্রশ্নগুলো আপনারা ভুটানের মাননীয় প্রধানমন্ত্রীর সফর সংশ্লিষ্ট বিষয়ই করবেন। ধন্যবাদ। ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল এবং সেই বিষয়ে আরেকটি দেশের অনাপত্তি মানে ভারতের, সেই বিষয়টি এবারে শীর্ষ বৈঠকে আসবে কিনা সুনির্দিষ্টভাবে, কারণ নেপাল থেকে একটা চুক্তি বাস্তবায়ন করে। জি ধন্যবাদ। 23 সাল থেকেই বাংলাদেশের পক্ষ থেকে ভুটানের জলবিদ্যুৎ আনবার একটা প্রস্তাব রয়েছে এবং ভুটানের পক্ষ থেকেও আগ্রহ রয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা ত্রিদেশীয় সেহেতু এটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনা শেষে আমাদের সাথে আলোচনা এগোবে বলে আমরা আশা করি। জলবিদ্যুৎ আনবার বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ এবং ভুটান দুই প্রতিনিধি দল আলোচনা করবে। ভুটানের ট্রাভেল ট্যাক্স এর আগে কম ছিল, মাঝখানে অনেক হাই করা হয়েছিল, আবার কমানো হয়েছিল। এই ট্রাভেল ট্যাক্সটা বাংলাদেশিদের জন্য আমাদের তো খুব বেশি কোথাও যাওয়ার সুযোগ হয় না, এটা নিয়ে আলোচনা হবে কিনা যে ট্রাভেল ট্যাক্স একেবারেই কমিয়ে দেওয়া বা শূন্য করা। ট্রাভেল ট্যাক্স যে পর্যায়ে আছে সে পর্যায়ে রাখবার জন্য তো অনুরোধ থাকবেই। এছাড়া আপনি যেমন বলছেন আমরা নিশ্চয়ই আরো কমিয়ে দেবার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আপনি গণমাধ্যমে বিশেষ করে অন দ্য ক্যামেরা আপনি মুখোমুখি হলেন। আমরা আজকে আপনাকে পেয়ে কিছু প্রশ্ন মানে প্রতিবেশী দেশের কিছু প্রশ্ন না করে পারছি না, যেহেতু আপনাকে পাওয়া যায় না। আমি জানতে চাচ্ছিলাম, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে ফিরিয়ে আনার কথা চলছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। সেই চিঠি দিল্লিতে দেওয়া হয়েছে কিনা এবং চিঠি পাঠানোর প্রক্রিয়াটা কি হবে সেটা করতেন। দেখুন, এই সংবাদ সম্মেলনটা এবং সংবাদ মাধ্যম কর্মীদের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে এটা একই সাথে থিমপুত্র এখন হচ্ছে। এটা খুবই অসৌজন্যমূলক হবে যদি এটা আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো আলোচনা করি। সুতরাং আমি আশা করব আপনি বুঝবেন এবং আলোচনাটা দ্বিপাক্ষিক সফরের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকলে দু দেশের জন্যই এটা সৌজন্যমূলক হয়। থ্যাংক ইউ। না এটা প্লিজ আঞ্চলিক বিষয় বলতে সার্ক বিমস্টেক ইত্যাদি বোঝাচ্ছি আমরা। উই রেস্ট্রিক্ট আওয়ারসেলফ টু দি সাবজেক্ট প্লিজ। থ্যাংক ইউ। ভুটানের সাথে এয়ার কানেক্টিভিটি নিয়ে এবং আমাদের লালমনিরহাট সৈয়দপুর এই বিমানবন্দর ব্যবহারের বিষয়ে এক সময় আলোচনা হচ্ছিল, রিজিওনাল কিছু করা যায় কিনা। তো এবারের বৈঠকে সেই আলোচনাটা আসবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যেটা শুনেছি আপনি বলছিলেন শিক্ষার্থীরা এরকম নানান ক্ষেত্রে স্কলারশিপ বাড়ানো, তারপরে ফুটবল খেলার মাঠ ব্যবহার করা ভুটানের লিগের জন্য, এই বিষয়গুলো থেকে আলোচনা হবে কিনা বা কোনো সিদ্ধান্ত হবে কিনা। আপনি জানেন যে কুড়িগ্রাম অঞ্চলে একটি অর্থনৈতিক জোন ভুটানের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনেক আগেই প্রস্তাব দেওয়া হয়েছে এবং আপনি যে বিমানবন্দরের কথা বলছেন এটা নিকটবর্তী এলাকায়। সুতরাং আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে এই অর্থনৈতিক জোন যারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি সৈয়দপুর তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়।
আমরা ভুটানকে প্রকৌশল এবং চিকিৎসা শিক্ষায় এবং খেলাধুলার ক্ষেত্রে কিছু বৃত্তি প্রস্তাব দেব আর কি। খেলার মাঠ ব্যবহার করার ক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত কাইন্ড যে ওনারা একটা মাঠকে চিহ্নিত করেছেন যেখানে ভুটানের ফুটবল দলগুলো হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে। এটা ভুটান এবং বাংলাদেশের মধ্যেই আলোচনার ক্ষেত্র। থ্যাংক আমরা শেষ করি। দিস শুড বি দ্য লাস্ট কোশ্চেন প্লিজ। জি, সার্কের মেম্বার হিসেবে ভুটান এবং বাংলাদেশ দুজনেই আছেন। সার্ককে আরও গতিশীল করবার জন্য আমাদের নিশ্চয়ই প্রস্তাব থাকবে ভুটানের ক্ষেত্রে। ভেহিকুলার মুভমেন্টের ক্ষেত্রে ভুটানের কিছু আপত্তি রয়েছে। আপত্তিটা এখন পর্যন্ত ভুটানের তরফ থেকে, আমরা ভুটানের সাথে সেটা আবার তুলব, তাদের অসুবিধাগুলো বুঝে সেটা দূর করবার চেষ্টা করব। থ্যাংক ইউ, ইউ হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ সো মাচ।